হ্যালো সবাইকে, সবার কি খবর? আজকে আফটার এজেস একটা ব্লগ শেয়ার করব। অ্যাকচুয়ালি রিসেন্টলি অনেক বেশি বিজি হয়ে গিয়েছিলাম, একদম সবকিছু ইন টোটালি মিলিয়ে, সংসার, ঘরের কাজ, বাচ্চা কাচ্চা মিলিয়ে, মানে সবকিছু মিলিয়ে ভয়েস ওভার দিয়ে ব্লগ ক্রিয়েট করার মতো স্ট্যামিনা পাইতাম না। তো যার জন্য দেখা গিয়েছে যে টুকটাক ভিডিও নিয়ে রাখতাম, বাট ব্লগ বানানো হতো না। তো যাই হোক, আজকে ছোট না, অ্যাকচুয়ালি মোটামুটি বড়ই হবে, বেশ কয়েকদিনের একটা ব্লগ শেয়ার করব। তো আমার ভাইবা পরীক্ষা গিয়েছিল, মাস্টার্স ফাইনালের ভাইবা। তো আমি পরীক্ষা দিতে কলেজে গিয়েছিলাম। এর আগে দুইটা আমাদের ক্লাস হয়েছিল, এক্সট্রা ক্লাস, যেখানে আমাদেরকে একটু মানে শেখানো পড়ানো হয়, যেহেতু আমরা অনেক দিন পড়াশোনার বাইরে ছিলাম। মানে মেন পরীক্ষার মোটামুটি 2 মাস পর ভাবে পরীক্ষা হচ্ছে। তো বলতে গেলে ইন্টারনালি সব কিছুই ভুলে গিয়েছি। তো ম্যাডামরা আমাদেরকে একটু ক্লাস টাস করায়, আমাদেরকে একটু বোঝায় দেয় যে কী আসবে না আসবে। তো সেগুলো একটু পড়ছিলাম, ক্লাসে গিয়েছিলাম। আর এই যে বাসায় এসে ছেলেকে খাওয়াচ্ছি আর পড়ছি। আসলে পড়াশোনা হয় না এরকমভাবে, মানে ছাড়াভাবে পড়াশোনা হয়। এখন কিছু কিছু পাবলিক বলবে যে যাদের ইচ্ছা থাকে তাদের সব কিছুই করা পসিবল। এটা সত্যি কথা, ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই পসিবল। বাট না, ওই ইচ্ছা শক্তির পেছনে কিছু কিছু মানুষের এফোর্ট লাগে। আপনার আশেপাশের মানুষের অনেক এফোর্ট যদি আপনার পেছনে থাকে, মেন্টালি বলেন বা ফিজিক্যালি বলেন, আপনাকে যদি এফোর্ট দেয়, আপনার একটু সহায়তা করে, সেক্ষেত্রে আপনার ইচ্ছাটা আপনি সত্যি মানে বাস্তবে পরিণত করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অনেক ইজি হয়। তো ভাইবার ক্লাসগুলো অ্যাটেন্ড করার আমার মূল ইন্টেনশন ছিল এরকম যে জীবনের শেষ ক্লাস হতে পারে, শেষ টিচারের সাথে ক্লাস অ্যাটেন্ড করা হতে পারে। যদি মাস্টার্সের পড়াশোনা না করা হয়, বেশিরভাগ চান্সই আছে যার পড়াশোনা করা হবে না, মানে পড়াশোনা মোটামুটি শেষ। তো এর জন্য একটু আপসেটও লাগছিল, খারাপও লাগছিল। ভাবলাম যে ক্লাস করে আসি, কলেজের ক্লাসে বসে আসি। তো ক্লাসটা শেষ করে নিজেকে একটু ট্রিট দিই। আমি এই জিনিসটা আমার অনেক পছন্দ, রিসেন্টলি আমার অনেক ফেভারিট হয়ে গিয়েছে। একা একা কোথাও গিয়ে নিজের সাথে নিজের টাইম স্পেন্ড করা। আগে আমি ট্রাস্ট মি একা কোথাও যেতে পারতাম না, একা আমার ভালোই লাগতো না, আমার এই জিনিসটা একদম পছন্দ ছিল না। আমি মানুষ প্রিয় একটা মানুষ, মানে আমার মানুষের সঙ্গ খুব ভালো লাগে। আমার একা থাকাটা আমার খুব কষ্টদায়ক ছিল আমার জন্য একটা সময়। বাট পরিস্থিতি এমন একটা আমাকে শিখিয়ে দিয়েছে যে এখন আমি একা থাকতে একদম ইজি ফিল করি। আমি একা একা ভালো থাকি, আমি একা বাইরে যেতে পারি, ঘুরতে পারি, বা একা একা নিজেকে টাইম দিলেও আমার ভালো লাগে। তো যাই হোক, বাইরে টাইম স্পেন্ড করে এসে বাসায় এসে একদম টায়ার্ড হয়ে যাই। এরপর শাওয়ার টাওয়ার নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, ছেলেটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে। এরপর ভাইবার প্রিপারেশন নিচ্ছিলাম যে অ্যাকচুয়ালি কী পরে ভাইবাতে যাব। তো মূলত প্ল্যানিং ছিল যে ভাইবাতে শাড়ি পরেই যাব। বাট যেই শাড়িটাই পরছিলাম, আমার ব্লাউজের কারণে বা আমি জানি না কী কারণে অনেক বেশি গর্জিয়াস লাগছিল। আর এই ব্লাউজটা পরে তো আমি দেখছিলাম যে এই ব্লাউজ পরে যদি আমি ভাইবা দিতে যাই, ম্যাডামরা আমাকে ঝাড়ু পেটা করবে। তো সিম্পল কিছু পাচ্ছিলাম না। তো আমি সবার কাছ থেকে শাড়ি বড় করছিলাম। ফার্স্ট শাড়িটা ছিল আমার মায়ের, এই শাড়িটা আমার এক দিদির। তো এটাও আমার ব্লাউজ গায়ে লাগছিল না। এই শাড়িটা হচ্ছে শান্তির, আমার বান্ধবীর। এটাও পরার পর অনেকে বললো যে গর্জিয়াস লাগছে। আমি সিম্পল শাড়ি পাচ্ছিলাম না। আমার ওই দিন ফিল হলো যে আমার কোনো সিম্পল শাড়ি নেই, আমার সব শাড়ি গর্জিয়াস। তো তারপরও একটা ভাবলাম যে না, একটা কিছু পরে যাব, শাড়িটারি পরবো। বাট হলো কি, ভাইবার ঠিক আগের দিন রাতে আমার ছেলে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। প্রিয়মের প্রচুর কানে ব্যথা হয়, কান একটা পেকে যায়, কান্নাকাটি অবস্থা খারাপ, রাতে ঘুমায়নি, 2-3 বার বমি করে। তো বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমি আমার কমফোর্টটাকে প্রায়োরিটি দিয়ে আমি একটা নর্মাল ড্রেস পরি আর নর্মালি রেডি হয়ে যাই। আর কিছু করার নেই আসলে, মনটাই খারাপ হয়ে গেছিলো। ছেলেটাকে আবার মার কাছে রেখে যাব, সারাদিনের একটা ব্যাপার। কারণ ভাইবা পরীক্ষা কতক্ষণ লাগে কী হয় জানি না। সকাল 9:30 বাজে প্রেজেন্ট থাকতে বলেছিল আমাদের। আর ভাইবার ড্রেসের প্রিপারেশনের কথা তো বললাম, পড়াশোনার প্রিপারেশন একদমই প্রিপারেশন ছিল না। আমি কিছু পড়তে পারিনি। আমার সব টোটালি সব কিছু মিলিয়ে একদম আমি অনেক বেশি মন খারাপ ছিল আমার, যে আমার আজকে পরীক্ষাটা অনেক খারাপ হবে। ভাইবার মার্কটাও কিন্তু ইম্পর্টেন্ট, সব মিলিয়ে আমার রেজাল্টটা খারাপ হয়ে যেতে পারে। তো আমার ভাই সকালবেলা আসলো, এসে রিসিভ করতে আসলো। আমার ভাই ছেলেকে নিয়ে যাচ্ছিলো, আমিও একসাথে বের হয়ে পড়লাম সকালই। একটা জিনিস এখন ভাবি, আমার ছেলেটা যখন পেটে ছিল, আমি তখন আমার 4th ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়েছিলাম, একদম ফাইনালটা। তো রেজাল্ট আমার ভালো হয়েছিল, আমার ফার্স্ট ক্লাস এসেছিল। তো আমার খুব বেশি ইন্সপায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আমি প্রিয়ম হওয়ার পরে আমি অনেক বেশি পড়াশোনা করব, আমি জবের জন্য চেষ্টা করব, আমি বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ করব। বাট আসলে না, প্রায়োরিটিস চেঞ্জ হয়ে যায়। আপনি যতই প্লটিং করেন, ইন ফিউচার কী হবে, আপনার সিচুয়েশানটা আপনাকে কোথায় নিয়ে দাঁড় করাবে, আপনি কোথায় থাকবেন, কি করবেন, এগুলা ফিউচারের কথা কেউ বলতে পারে না। আর খুব কম মানুষেরই থাকে যারা ফিউচারের প্ল্যানিং অনুযায়ী কাজ করতে পারে। আমার ক্ষেত্রে তো হয় না, একদমই না। আমার এখন সেই স্ট্যামিনাটাই থাকে না, সেই প্ল্যানিংটাই নাই। পুরোপুরি সব দিক থেকেই টোটালি সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। ভাগ্যিস খালি আমি কোনো মতে মাস্টার্স ফাইনাল পরীক্ষাটা
পরীক্ষাটা দিয়েছি। ভাবলাম যে না, ভর্তি হয়ে থাকি, পরীক্ষাটা দিব, রেজাল্টটা যেমনই হোক মাস্টার্সটা আমি দিব। বাট এই যে চিন্তাভাবনাগুলো ছিল, মানে চাকরির জন্য পরীক্ষা দিব, পড়াশোনা করব, চাকরির জন্য পড়বো, বাট এগুলা কিছুই হয়নি। মানে এগুলা ভাবলে এখন আমার অনেক বেশি মন খারাপ হয়ে যায়। আমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ফিল করি, মানে যে কি হইতেছে, আমি কি করতেছি এত পড়াশোনা করে। আসলে মাঝে মধ্যে অনেক খারাপই লাগে, বাট আসলে যখন আমার ছেলেটার দিকে তাকাই তখন এগুলো আবার মানে মনটা চেঞ্জ হয়ে যায়। ভাবি যে না, ছেলেটা একটু বড় হোক, দেখি চেষ্টা করব। তো যাই হোক, এই যেভাবে পরীক্ষা দিয়ে আমি বের হয়ে যাই, আমার মোটামুটি অনেকটা টাইম লাগে। তো বের হওয়ার পরে কলেজ থেকে একটু স্ন্যাক্স আইটেম খাবার টাবার দেয়। তো এই তো আমাদের মায়েদের ডিউটি, আসলে মায়েরা তো সন্তানের ছাড়া, সন্তানের মায়া তো ত্যাগ করতে পারে না। তো একটা মেয়ে আমাদের ক্লাসমেট ওর বাবুকে নিয়ে আসে, ছোট্ট মেয়েটা, মানে ও আমাদের সাথে ভাইবা পরীক্ষা দিতে আসে। সবার কোলে যাচ্ছিল, সবাই আদর করছিল। ওর মা ভিতরে পরীক্ষা দিতে গিয়েছিল, তো ওকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম। মাস্টার্স পরীক্ষার ক্ষেত্রে আমাদের মানে আমার অনেক ফ্রেন্ডরাই ভর্তি হয়নি, বা বলছে পরের বছর দিবে, বা মাস্টার্সটা করবে না, বা বাচ্চা কাচ্চার ঝামেলা, বা সংসারের চাপ, বিবাহিত, বা বাসা থেকে অ্যালাউ করবে না, এরকম আর কি। তো আমার পরীক্ষার সময়ও একটু খারাপ লাগছিল, ভাইবার সময়ও একটু খারাপ লাগছিল যে আমার অনেকগুলো ফ্রেন্ড অ্যাডমিট হয়নি তাদের নিজস্ব কারণে আর কি। তো যাই হোক, কিছু কিছু ক্লাসমেট ছিল, আর এটা দোলা ও ভাইবা পরীক্ষা দিয়ে একটু মেকআপ করছিল যে ও সবার সাথে ছবি তুলবে। তো সবার সাথে আমার ছবি টবি তুলি, কিছু স্মৃতি কালেক্ট করি, এরপর বের হয়ে যাই। তো লক্ষ্মীবাজার থেকে আমি এই আইসক্রিমটা খাই। মানে ওদিন কেন জানি আমার অনেক বেশি মনটা খারাপ ছিল, সব কিছু মিলিয়ে, আসলে ইন টোটালি সব কিছু মিলিয়ে। তো আমি অনেক বছর পরে আইসক্রিমটা ট্রাই করি, স্কুল লাইফে খেয়েছিলাম। আমি জানি বড়রা হয়তো অনেকেই এখনও খায় লক্ষ্মীবাজারে, বাট ওই দিন আমি আমি খাই না, আমার খাওয়া হয় না। তো ওই দিন ভাবলাম যে একটু খাই, বাট খেয়ে মানে ট্রাস্ট মি, এটা অনেক মজা, অনেক মজা। কেন জানি আমার খুব ভালো লাগে আইসক্রিম ক্যানটা খেয়ে, আমার মন ভালো হয়ে যায় একদম। 10 টাকা, বাট অনেক বেশি মজা। দেন আমি পরীক্ষা শেষ করে আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম। তো ওইখান থেকে দিনটা একটু ভালো কাটে, বান্ধবীর বাসায় বান্ধবীর হাতে রান্না বান্না খাই, মানে অনেক মনটা ভালো হয়ে যায়, অনেক ফ্রেশ লাগে। নিজের হাতে রান্না খেতে খেতে আসলে বিরক্ত হয়ে গিয়েছিলাম। এরপরে আমি একটু বাবার বাসার দিকে যাই, যাওয়ার পথে মানে নিজেকে সেদিন ট্রিট দিয়েছিলাম যে নিজের যেটা ভালো লাগবে সেটা করব। তো আমার ওয়াফেল খুব পছন্দ, আমার খুবই পছন্দ, বিশেষ করে একদম চকলেটে ভরপুর ওয়াফেল। তো একটা ওয়াফেল নিয়ে বাবার বাসায় যাই, গিয়ে দেখি মা বাবার একটা পার্সেল আসে। তো বাবা আমাকে বলছিল তুই একটু বস, একটু দেখ এগুলো ঠিকঠাক আছে কিনা। মানে আমার মায়ের হাতের সমস্যা, তো মা যার জন্য আর কি আমার বড় বোন মার জন্য এগুলো পাঠায়। একটা রুটি মেকার, তারপর একটা দাঁড়িয়ে কাটার মতো, সবজি কাটার মতো এগুলা টুকটাক আর কি জিনিসপত্র পাঠায়। দেখলাম বেশ কাজের, মা খুব ভালো একটা জিনিস পেয়েছে অ্যাকচুয়ালি। মানে এখন এই এজে এসে মার একটু হাতের সমস্যা, কোমরের সমস্যা, তো মার দাঁড়িয়ে কাজ করতে বা হাত দিয়ে রুটি বানাতে কষ্টই হয়। তো মার জন্য খুব ভালো কাজ করেছিল তারা। আবার এখানে প্লাস্টিকের ওয়াপার্সগুলো যেগুলো সেগুলো ফ্রি দিয়েছিল, খুব ভালো। পিসটা চাইলে আমি মেনশন করে দিব, অনেক ভালো করেছে। তারপরে তো বাসায় চলে আসি, বাসায় এসে আমি আমার স্বাদের ওয়াফেল খাই। ভাইবা পরীক্ষার দিনগুলো আমার এভাবেই কেটে যায়। তো এটা ছিল আরেক দিনের ক্লিপ। আমি একটু বিকালবেলা বের হয়েছিলাম, আমার একটু প্রয়োজন ছিল, আমি একটু হেয়ার কাট করতে যাই। অনেক বেশি হেয়ার ফল হচ্ছে রিসেন্টলি, ভিটামিন ডি এর অভাবে মেবি আমার হাত পা ব্যথা করছে অনেক বেশি, আর অনেক বেশি হেয়ার ফল হচ্ছে। তো ভাবলাম যে একটু চুলটা ট্রিম করে আসি। আমি মোটামুটি 3-4 মাস বা 4-5 মাস পর পর একটু হেয়ার কাট করি, মানে জাস্ট সিম্পল আগা কাটি আর কি, তেমন কিছুই না। বাট আমি পার্সোনাতে হেয়ার কাট করি, তো ওরা না হেয়ারটা খুব সুন্দর করে সেট করে দেয়। তো হেয়ার সেট করার পর কিন্তু একটা অন্যরকম ভাব চলে আসে চেহারাতে। তো আমি একটু হাঁটছিলাম আর ওয়ারিতে হাঁটছিলাম, আর আমি হেয়ারটা দেখছিলাম যে না সুন্দরই লাগছে, ভালোই লাগছে। সহজে চুল ছেড়ে রাস্তায় হাঁটার মতো এখন সিচুয়েশন নাই, যে গরম ভাইরে ভাই। তো চুলটা যখন সেট থাকে তখন আবার একটু হাঁটি। তো এরপর আমি একটু আড়ঙের নিচে যাই, গিয়ে এই আঙ্কেলটা, এটা হয়তো বা দোকানটা অনেকেই চেনে, আড়ঙের নিচে ভেতরে বসে। ওনার কাছে অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশন হাতের ব্রেসলেট, চুড়ি, আংটি, কানের দুল এগুলো থাকে। তো এই চুড়িটা আমার খুব পছন্দ হয়, তো ওনার কাছ থেকে আমি এক জোড়া চুড়ি নিই, এক জোড়া কানের দুল কিনি। ওনার কাছে সব জিনিসপত্র একদম একদম একদর প্রাইস বিক্রি করে, বাট সুন্দর সুন্দর কালেকশন আছে। তো আমি এই ছোট সিম্পল কানের দুলটা কিনি সবসময় রেগুলার ইউজের জন্য আর কি। মানে বাইরে বের হলে আমি ঘরে কানের দুল পরতে পারি না, কানে টানের পরে ঘুমাতেও পারি না, বা ঘরে পরি না। তো অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় আংটিও ছিল, মোটামুটি 200-300 টাকা করে প্রাইস, ভালোই ছিল। বাট ওনার কাছে কোনো দামাদামি করা যায় না, দামাদামি করে বিক্রি করবে না উনি। দেন আমি ওখান থেকে একটু কেনাকাটা করে এরপর টেস্টি ট্রিটে যাই। টেস্টি ট্রিটের পেস্ট্রি আমার খুব পছন্দ। আমার সুইট টুথ আছে, আমার অনেক বেশি সুইট ক্রেভিং হয়, বিশেষ করে ডার্ক ব্রাউন পেস্ট্রি বা চকলেট পেস্ট্রিগুলো রাতের বেলা আমি অনেক বেশি খাই। আর আমার যখন মন খারাপ থাকে আমি অনেক খাই, মানে এটা কেন আমি জানি না, এটা অনেকেরই হয়। আমি মন খারাপ থাকলে খাই, মোটামুটি আমার পছন্দ জিনিসপত্র খাই, বা আমি বাইরে বের হই, বা আমি একটু গান শুনি, একা একা থাকি আর কি। তো
তো এরপরে আমি চলে যাই হচ্ছে এই বার্গার লজিতে। তো কেমনে কেমনে জানি প্রিয়মের বাবা ফোন দিয়েছে সে আসবে, বলতেছে তুমি কোথায় আসো, আমি আসতেছি। মানে ব্যাটার জানি কেমনে মন চাইলো বউর সাথে ডেটে যাবে, সহজে তো এরকম মনটা এখন আর চায় না। এখন হচ্ছে শুক্রবারের অপেক্ষায় থাকা লাগে আমাদের, শুক্রবার হলে আমরা একটু বাইরে বের হই, তাও যদি মানে আমার মন মর্জি হয় আর কি। আর জামাইয়ের বউর ডেট বলতে কি হয় জানেন, মানে ওই দেখা যায় বউ একটু সংসার নিয়ে আক্রোশ টাক্রোশ বলে, এটা সেটা বলে, তোমার বাসায় এটা হয়েছে সেটা হয়েছে, এই ঝামেলা সেই ঝামেলা হেনতেন। আর হচ্ছে জামাই আর বউ মিলে দুজনে মিলে একটু খায়, খাওয়া দাওয়া করে, এই আর জামাই চুপ করে শুনে, কোনো হু হা কিছু করে না, আর ফোনে কথা বলে, মানে বিজনেসের ফোনে এই কথা, ফোনে এই কথা, এই হচ্ছে ডেট, এছাড়া কিছুই না, একদম বোরিং। এই যে সারাক্ষণ খালি ফোন ফোন আর ফোন, বাটার ভেতর থেকে দুইটা কথাবার্তা বেরিয়ে হয় না, যাই হয় ফোনে হয়। আর আমি নিজের মতো করে বকবক করি, খাই, তারপর বের হয়ে চলে আসি। তো এরপরে হচ্ছে এই তো সুন্দর একটা চাঁদ দেখছিলাম, বাসায় এসে দেখি। আর এই যে আমি টুকিটাকি কেনাকাটা করেছি লক্ষ্মীবাজার হেঁটে হেঁটে। আসলে যখনই মেয়েদের মন খারাপ থাকে, ওই যে বলে না শপিং করলে মেয়েদের মন ভালো হয়ে যায়, এটা না অ্যাকচুয়ালি কারণ আছে। কারণ মেয়েরা আর কই যাবে বলেন, মেয়েরা বা ঘরের বউরা একটু শপিং বা একটু কেনাকাটা, একটু খাওয়া দাওয়া, এছাড়া আর কিছু কিছু করার তো নাই, কি করবে? কারণ হাজব্যান্ডরা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে টাইম পায় না, কথা বলার মতো সময় পায় না, তারপর হচ্ছে কথা শেয়ার করার মতো সময় পায় না। তো দেখা যায় এগুলো করেই মন ভালো রাখা লাগে, কিছু করার নেই। তো আমি লক্ষ্মীবাজার হেঁটে হেঁটে সংসারের জিনিসপত্র কেনাকাটা করি, টুকিটাকি আর কি যা পেরেছি। আরও অনেক কিছু কিনেছিলাম, সেগুলো ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে, আরও কিছু ব্লগ রিসেন্টলি শেয়ার করবো। সবার ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও, অনেকদিন পরে ব্লগ বানিয়েছি।